ম্যাক্সিমাম মানুষ ফেল করে কারণ নিজের উপরে বিশ্বাস থাকে না। আমি পারবো এই ফিলিং থাকলে একদম শূন্য হয়ে যাওয়া মানুষটিও কিন্তু উঠে দাঁড়াতে পারে। জঙ্গলে কুকুর হাড্ডি খাচ্ছিল, তো হঠাৎ করে এক বাঘ আক্রমণ। বান্দর ঘাড়ের উপরে বসা বাঘের, আর বাঘ আসতেছে হেঁটে হেঁটে। এ দেখার পরে তো কুকুর বুঝে ফেলছে, প্যাচ সব লাগাইছে বান্দর। 1009 জায়গা থেকে রিজেক্টেড হওয়ার পরে এরপরে KFC প্রতিষ্ঠা করেছে। আপনি 1 পা আগাবেন, স্রষ্টার রহমত আপনার দিকে 10 পা এগিয়ে আসবে। একবার এক বিলিয়নিয়ার বাড়ি থেকে বের হয়েছে, আর বের হওয়ার পরেই দেখে একজন বৃদ্ধ লোক শীতে ঠিরঠির করে কাঁপছে, স্নোফল হচ্ছে, কাঁপছে। বিলিয়নিয়ার বাড়ির বাইরে বেরিয়ে এসছে, তখন দেখলো ওই জায়গাটাতে বুড়ো লোকটা এখনো অপেক্ষা করছে, কিন্তু সেই বুড়ো লোকটা আর বেঁচে নেই, আছে তার লাশ। যার দায়িত্ব নেই জীবনের, তাকে যে কোনো মূল্যে তার জীবন যাতে সামনে আগায়, আমি সেটার জন্য তাকে ট্রেনিং, মিটিং, কাউন্সেলিং, বুঝানো, শাসন করা সবকিছু করে আমি তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি জানি যে আমি যদি আমার জায়গায় আমার কাছে সৎ থাকি, তাহলে ইউনিভার্স আমাকে হেল্প করবে। চ্যালেঞ্জ মিনস যেটা সহজে হবে না সেটা করতে পারার নাম হচ্ছে চ্যালেঞ্জ। মাইকেলকে বলতেছে, মাইকেল, দিস ইজ $1 টি-শার্ট, বাট ইউ হ্যাভ টু সেল ইট বাই $20। এসেই বলতেছে, মাইকেল, দিস ইজ $1 টি-শার্ট, বাট ইউ হ্যাভ টু সেল ইট বাই $200। 1 টাকার মাল এবার 200 টাকা, $1 মাল $200 বিক্রি করতে হবে। নাকি তোমারে পাগল কুত্তায় কামড়াইছে, নাকি তুমি ডেট ওভার গাঁজা খাইছো, নাকি এমন ব্যবসা এনে দিছি যে এখানে কথা বললেই পয়সা পান আপনি। একজন ডাইকে নিয়ে বিরিয়ানি খাইলো, ভাই খান খান, বিরিয়ানি খাই। 4C লাগবে আপনাদের। এই 4C থাকলে আপনি সব পারবেন, যে কোনো টার্গেট নেবেন বাস্তবায়ন হয়ে যাবে। এটা শুধুমাত্র আপনার তুড়ি বাজানোর মামলা, যা কিছু চান অর্জন হয়ে যাবে। এই 4Cর মধ্যে ফার্স্ট সি হচ্ছে আপনার কনফিডেন্স লাগবে। কনফিডেন্সের শাব্দিক অর্থটা কি? আত্মবিশ্বাস, নিজেকে বিশ্বাস করা। কি বিশ্বাস সেটা? আমি পারবো। প্রতিটা মোমেন্টে আপনার ফিল হতে হবে আমি পারবো। যে কাজটা আমি করতে চাই ওই কাজটা আমি। ম্যাক্সিমাম মানুষ ফেল করে কারণ নিজের উপরে বিশ্বাস থাকে না। আমি পারবো এই ফিলিং থাকলে একদম শূন্য হয়ে যাওয়া মানুষটিও কিন্তু উঠে দাঁড়াতে পারে। কিচ্ছু থাকবে না সেই মানুষটিও কিন্তু সেরা হতে পারে, শুধুমাত্র একটা ফিলিং যদি তার ভিতরে সারাক্ষণ কাজ করে, আমি পারবো। যা হোক আমি পারবোই। আমি পারার জন্য জন্মেছি। নেলসন ম্যান্ডেলা এই জন্য একটা কথা বলেছিলেন, ইউ ওয়ার বর্ন টু উইন। তোমরা জন্মেছো জেতার জন্যে। আমাদের জন্ম হয়েছে জেতার জন্যে। আপনি জিততে জন্ম নিয়েছেন। এই পৃথিবীতে যেদিন জন্মেছেন ওই দিন বিজয়ীর বেশে আপনি জন্মেছেন। আপনি কালো হন, খোড়া হন, ফর্সা হন, বেটে হন, লম্বা হন, চেহারা যেমনই থাকুক, ইউ আর এ উইনার বাই বর্ন উইনার। কেমনে জানেন? বাবার 50 কোটি শুক্রাণু মায়ের ডিম্বাণুতে যাওয়ার জন্য একটা রেস করে, আর ওই রেসে মাত্র একটি শুক্রাণু, 50 কোটির ভিতরে একটা মাত্র শুক্রাণু মায়ের ডিম্বাণুর সাথে মিলিত হয়, আর তারপরে জাইগোট গঠন হয়, তারপরে আমার আপনার জন্ম হয়। তো যেই মানুষটা খোড়া হয়ে পৃথিবীতে জন্মেছে ওই মানুষটাও কিন্তু বাই বর্ন উইনার। সে যেদিন জন্মেছে বিজয়ীর বেশে পৃথিবীতে জন্মেছে। যখন তার হাত ছিল না, পা ছিল না, কান ছিল না, নাক ছিল না, সেই দিন ওই মানুষটা যদি বিজয়ী হতে পারে, আজকে সব আছে, কেন আপনি বিজয়ী হবেন? হ্যাভ দ্যাট কনফিডেন্ট যে আমি বিজয়ী। আমার জন্ম হয়েছে জেতার জন্যে, আমি জিততেই চাই, আমি হারতে শিখি নাই। নিজের সাথে এইভাবে কথা বলবেন, নিজের সাথে নিজে, এটা অহংকার নয়। নিজের সাথে বলবেন, খালিদ হারার জন্য জন্মে নাই। নিজের নাম ধরে বলবেন, খালিদ জেতার জন্য জন্মেছে। খালিদ জেতার জন্য খেলতে নামে, হারার জন্য নয়। এইভাবে যখন আপনি নিজের প্রতি এরকম তুড়ি বাজায় বলবেন, খালিদ জেতার জন্য জন্মেছে, হারার জন্য নয়, সেই দিন আপনার কনফিডেন্ট লেভেল 100 ওভার গ্রো করবে, আর ওই দিন আপনার সাফল্যের যাত্রা শুরু হয়ে যাবে। শুনেন, জঙ্গলে কুকুর হাড্ডি খাচ্ছিল, তো হঠাৎ করে এক বাঘ আক্রমণ। বাঘকে তো কুকুর দেখতে পাইছে। দেখতে পাওয়ার পরেই কুকুরের তো ভিতরে দমড়ে মুচড়ে, কারণ বাঘ অ্যাটাক করবে, কিন্তু ভয়টা ভিতরে। ভয় পেয়ে কুকুর ভাবতেছে কি করা যায়, বাঘ তো আমাকে খেয়ে ফেলবে ছোবল মেরে। তো কুকুর সাথে সাথে একটা প্ল্যান আঁটলো। কুকুর খাচ্ছিল এক হাড্ডি, তো আওয়াজ দিল, এমন আওয়াজ, বলতেছে, ওয়াও, বাঘের মাংস এত টেস্টি, এই যদি আমি আগে জানতাম, সালা এই জঙ্গলের বাঘ একটাও রাখতাম না।
কুকুরের কিন্তু দিল কাঁপাকাঁপি করতেছে, অথচ মুখে দিছে আওয়াজ। আওয়াজ দেওয়ার পরে বাঘ আজও দৌড় কালো দৌড়। ঘটনা উপর থেকে অবজার্ভ করতেছে বান্দর মশাই। বান্দর চিন্তা করলো, হায় হায়, কুকুর কি ডেঞ্জারাস, বাঘ বনের রাজা, তাকে ভয় পাইয়ে দিল, সে দিল দৌড়। বান্দর গাছ থেকে নেমেই ও দৌড়াতে দৌড়াতে বাঘের কাছে চলে গেছে। বাঘের কাছে যে বাঘকে বলতেছে, মামা তুমি যে কুকুরের আওয়াজ শুনে দৌড়েছ, অ্যাকচুয়ালি কুকুর সে কিন্তু বাঘের হাড্ডি খাচ্ছে না, সে এমনি এক হাড্ডি খেয়ে চাটাচাটি করতেছে, তোমারও বোকা বানাইছে। হ্যাঁ কি বললা? ভাগও চেতে গেছে। এবার কি বললা? চলো ওকে আজকে খাবই। তো বান্দরে বসাইছে ঘাড়ের উপরে, বাঘ আসতেছে হেঁটে 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 হেঁটে। কুকুর পিছন ফিরে দেখে বান্দর ঘাড়ের উপরে বসা বাঘের, আর বাঘ আসতেছে হেঁটে হেঁটে। এ দেখার পরে তো কুকুর বুঝে ফেলছে, প্যাচ সব লাগাইছে বান্দর। এবার কুকুর কি করছে, ওর ভিতরে তো ধিপ ধিপ করতেছে, কিন্তু কুকুর বাইরে তো কনফিডেন্ট থাকবেই। কুকুর করলো কি, ওই এই সময় আর একটা প্ল্যান আটলো। ও প্ল্যানেটে এবার পিছন ফিরে, আপনারা দেখেন না সিনেমায় নায়করা কথা বলে অনেক সময় গার্ডিয়ানদের সাথে, এনিওয়ে তারা পিছন ফিরে কথা বলে, আমি আপনার বাসায় আর থাকছি না, এভাবে বলে না। তো কুকুর ঠিক ওই স্টাইল ফলো করলো। কুকুর ওইদিকে ফিরে, বাঘ আসতেছে এই দিক থেকে, কুকুর এইদিকে ফিরে আওয়াজ দিচ্ছে। এবার সালা বান্দরটারে পাঠাইলাম বাঘটারে ছলে বলে কৌশলে ভুলভাল একটা কিছু বুঝায় ধরে নিয়ে আসতে, এত দেরি কেন লাগায়? বাঘ এটা শুনে ও তো আজও দৌড় কালো দৌড়। কনফিডেন্স হচ্ছে এইটা, ভিতরে ধিপ করবে না তা না, করবে, ভয় আসবে, কনফিডেন্ট ব্রেক হবে, কিন্তু বাইরের ভাইবসটা থাকতে হবে পিওর কনফিডেন্ট নিয়ে। বাইরের ভাইবস যা আপনি হেরে যাননি, আপনি জিতে আসেন। আপনার ভাব সাব, আরে ভিতর তো কেউ দেখে না, মানুষ তো দেখে সব বাইরে। পকেটে কত টাকা আছে এটা মানুষ দেখে না, আপনার বিজনেস কেমন হচ্ছে এটা দেখে না, প্রেমে ছেঁকা খাইছেন এসব দেখে না, মানুষ দেখে আপনার বাইরে। তো আপনি যদি বাইরের জগৎটা ঠিক করেন, দেখবেন আপনার কাছে শুধু প্রোডাক্টিভিটি আর প্রোডাক্টিভিটি আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এটা হচ্ছে নাম্বার 1 সি। সেকেন্ড সি হচ্ছে আপনার কনফিডেন্স যখন ডান, এরপরে আপনি থাকবেন হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্সি মানে হচ্ছে দৃঢ়তা, লেগে থাকা, একটা জায়গায় পা দেওয়া, ওখান থেকে সহজে হাল না ছাড়া, লেগে থাকা। কারণ পৃথিবীতে পর্যন্ত ইতিহাস বলে যারা লেগে থেকেছে তারা যদি আনকোয়ালিটিও হয়, তারা ওই কাজে সাফল্য অর্জন করেছে। দেখেন, আমরা তো টমাস আলভা এডিসনের কথা শুনেছি। টমাস আলভা এডিসন যিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছে, জানেন এই ফিলামেন্ট আবিষ্কারের জন্য উনি 10,000 টাইম ট্রাই করেছেন, 10,000 রকমের পরীক্ষা করেছেন, তারপরে উনি বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট আবিষ্কার করেন। তারপরে বৈদ্যুতিক বাতি আমরা পাই, এই আলো আমরা দেখছি, টমাস আলভার অবদান। অথচ সেই টমাস আলভা ছোটবেলায় এমন বোকা ছিল, মা একটা চিঠি পায় হঠাৎ করে স্কুল টিচারদের কাছ থেকে, আর সেই চিঠি পাওয়ার পরে মা অঝোর ধারায় কাঁদছে। টমাস আলভাকে আদর করে ডাকা হতো টমি। তো টমি বলতেছে যে মা তুমি কাঁদছো কেন? তখন মা তার মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা কিছু না। বলে, না মা বলো। তো তখন বলতেছে, দেখো স্কুলের টিচাররা চিঠি লিখেছে আমার কাছে, বলতেছে যে তোমার মতো একজন মেধাবী স্টুডেন্টকে পড়ানোর মতো যোগ্যতা তাদের নেই, তাদের তোমাকে একটা ভালো স্কুলে ভর্তি করতে বলেছে। তো এই শহরে ভালো স্কুল আমি কোথায় পাবো? এখন থেকে আমিই তোমাকে পড়াবো, তুমি অনেক সেরা হবে। জানেন টমাস আলভা তার মা যখন বুড়ো হয়ে মরে গেছে, তখন এই চিঠিটা পায়। এই চিঠিটা পাওয়ার পরে টমাস আলভা কিন্তু অঝোর ধারায় কেঁদেছে, কারণ ওই দিন মা তাকে বলেছিল তুমি অনেক বড় হবা, আর তোমার মতো কোয়ালিটি মানুষকে পড়ানোর মতো যোগ্যতা এই স্কুলের নাই। অথচ ওই চিঠিতে লেখা ছিল তোমার টমি এত বোকা যে এরে পড়ানো কোনোভাবেই আমাদের দ্বারা সম্ভব না। দেখেন একটা কনফিডেন্ট কথা তাকে কত দূরে নিয়ে আসছে। এই টমাস আলভা লেগেছিল 10,000 বার। সাংবাদিকরা প্রশ্ন করেছে, স্যার আপনি কেন ধৈর্য হারা হলেন না? আপনি যে এতবার ব্যর্থ হলেন, আপনি কেন হাল ছাড়লেন না? উনি তাদেরকে বললেন যে দেখো, আমি যখন একটা পরীক্ষা করেছি এবং সেই পরীক্ষা আমি সাকসেস হই নাই, আমি বুঝতে পেরেছি যে এই রাস্তায় হাঁটলে হবে না, আমাকে ভিন্ন কোনো রাস্তা ধরতে হবে। হ্যাঁ, আমি 10,000টা টার্ম
10,000টা রাস্তা, 10,000টা স্টেপ পার করার পরে আমি সাকসেস হয়েছি। আমার উদ্দেশ্য ছিল সাকসেস হওয়া, 10,000টা স্টেপ পাড়ি দেওয়া না। কতবার ট্রাই করেছে দেখেন, উনি কনস্ট্যান্ট ছিলেন, রাস্তা ছাড়েননি। আপনারা তো KFC থেকে চিকেন খান, কেন্টুকি ফ্রাইড চিকেন। এর প্রতিষ্ঠাতা হচ্ছে কলোনেল স্যান্ডার্স। শেষ বয়সে এসে উনি যখন আত্মহত্যা করবে, তখন মানে উনি খুব জীবন সম্পর্কে খুব বেশি মানে বিতৃষ্ণায় ভুগছে। তো উনি ভাবলো উনি আত্মহত্যা করবে, গাছতলায় বসেছিল। হঠাৎ করে ওনার মনে হলো আমি কি ভালো পারি। তো উনি খুঁজতে খুঁজতে দেখলো যে আমি তো রান্না ভালো পারি, মুরগির রেসিপিগুলো ভালো পারি, কারণ ছোটবেলায় রান্না করতো মায়ের সাথে। তো দেখি এটা নিয়ে কিছু একটা করা যায় কিনা। তো উনি এই প্রপোজাল নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়েছেন যে আমার রেসিপি তোমরা শুধু রান্না করবে আর বেচবে, আমার রেসিপি অনেক টেস্টি, আমাকে মাত্র 30% দিবে। কোনো জায়গায় গিয়ে 40%, কোনো জায়গায় গিয়ে 20%। উনি এভাবে প্রপোজাল দিয়েছে। কোন জায়গা থেকে ওনাকে ঘাড় ধাক্কা দিয়েছে, কোন জায়গা দিয়েছে শরত, এসবের সময় নেই, আমাদের হোটেল এমনি ভালো চলছে। জানেন, এই কলোনেল স্যান্ডার্স একে 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 1009 জায়গা থেকে রিজেক্টেড হয়েছে। 1009 জায়গা থেকে রিজেক্টেড হওয়ার পরে এরপরে KFC প্রতিষ্ঠা করেছে। আজকে KFC পরিবার বিশ্বের টপ ধনী পরিবারদের একটা। বিশ্বের যত বড় বড় শহর KFCর শাখা আছে। কি করেছে? রাস্তায় লেগেছিল। আপনি একজনকে ইনভাইট করেন, আসে না, আপনার মন ভেঙে যায়। 10 জনকে ইনভাইট করেন, আসে না, আপনার মন ভেঙে যায়। 5 জন আপনার প্রোডাক্ট নিল না, সার্ভিস নিল না, আপনার মন ভেঙে গেল। আপনি আপনার ট্র্যাকে থাকেন, আপনার যদি কনস্ট্যান্সি থাকে, আপনি যদি লেগে থাকেন, এটা শিওর থাকেন হুয়েভার ইউ আর, অনেক রথী মহারথী হোঁচট খাবে, অনেক আতেল সফল হবে শুধুমাত্র লেগে থাকার জন্য। এই লেগে থাকাটা হচ্ছে একজন মানুষের অনেক বড় গুণ। লেগে থাকলে একটা জায়গায় জানেন এমন ভাবে কোয়ালিটি ডেভেলপ হবে, এই ইউনিভার্স দেখবে আপনি লেগে আছেন, আপনি সত্যি এটা চান। আপনার যোগ্যতা না থাকলে ইউনিভার্স আপনাকে যোগ্যতা বাড়িয়ে দেবে। স্রষ্টা সব দেখেন, আর যে লেগে থাকে, যে ত্যাগ দেয়, স্রষ্টা বুঝতে পারেন যে এর দিয়েই হবে। অর্থাৎ এই সিস্টেম, এই মানুষের জীবন এর কাছেই নিরাপদ, একেই আমি সফল বানিয়ে দিব। আর তখন স্রষ্টা তার সাথে সাথ দেয়, সঙ্গ দেয়। আপনি 1 পা আগাবেন, স্রষ্টার রহমত আপনার দিকে 10 পা এগিয়ে আসবে। আপনি ভালো কাজের দিকে 1 পা আগান, দেখবেন 10 পা সাপোর্টিভ। আপনি চারপাশ থেকে এই সাপোর্ট গুলো কিন্তু ইউনিভার্স করে। আপনি 1 পা আগে সঠিকভাবে আগান, দেখেন 10 পা আপনার দিকে এগিয়ে আসছে। যে একটু দৌড় দেয়, সাফল্য তার দিকে 10 গুণ এগিয়ে এসে দৌড় দেয়। সাফল্য চাইলেই পাওয়া যায়। কনস্ট্যান্ট থাকেন, লেগে থাকেন, কখনো যেন ভিতরে দুমড়ে মুচড়ে না যায়, কখনো যেন ভিতর থেকে ভেঙে না যায়। কারণ আপনি যদি ভিতর থেকে ভেঙে যান, দুমড়ে মুচড়ে যান, ওই ভিতরে সব গলে পুঁজ হয়ে বেরোবে, আপনি সাফল্য অর্জন করতে পারবেন না। তাই ভিতরে যেমন দৃঢ় থাকতে হবে, বাইরের জগতে সেই দৃঢ় ভাইবস। আপনি যখন কথা বলবেন, আপনি যখন হাঁটবেন, আপনি যখন অ্যাপ্রোচ করবেন, আপনার কমিউনিকেশন, আপনার সবকিছুর মধ্যে একটা পজিটিভ ভাইবস থাকবে। আর এই ভাইবসই হচ্ছে আপনাকে সাফল্য এনে দেবে, সাফল্যের ভাইবস। কমিটমেন্ট, প্রতিজ্ঞা। যা কমিটমেন্ট করবেন মানুষের সাথে, নিজের সাথে কমিটমেন্টগুলো রাখবেন। দেখেন, আমরা অনেক সময় এই কমিটমেন্ট ফেল করি। একজন মানুষকে বললাম যে তোমার জীবনের দায়িত্ব নিব, কিন্তু ওই মানুষটার জন্য আমি কিছুই করলাম না। আমি বললাম তোমার লাইফ গড়ার দায়িত্ব নিব, কিন্তু ওই মানুষটার জন্য কিছু করলাম না। এই যে কমিটমেন্ট ব্রেক করলাম, এই কমিটমেন্ট ব্রেক, এইটার যে অপরাধ, এই পাপের শাস্তি দেবেই ইউনিভার্স আপনাকে। আপনি মাপ পাবেন না কখনো। অতএব কমিটমেন্ট করার আগে বুঝে করতে হবে। যার জীবনের দায়িত্ব নিতে পারবো তারটাই নিব, যারটা নিতে পারবো না তারটা নিব না। আজকে যে নন কোয়ালিটি একটা ছেলেকে জয়েন করানোর জন্য দেখলাম উঠে পড়ে লেগেছে সবাই। আমি বললাম ওয়াই? এই ছেলে তো এই ব্যবসাটা করার মতো যোগ্যতা রাখে না, তাহলে এই ছেলেটাকে জয়েন করালে ওই ছেলে তো এই ব্যবসাটা পারবে না। আমি তাকে খুঁজে বের করলাম। আমি সব জায়গায় অবজার্ভ করি, নজর রাখি। তো আমি খুঁজে বের করলাম, তার সাথে কথা বললাম। কথা বলার পরে দেখলাম সে এই ব্যবসাটা করার জন্য কোনোভাবেই যোগ্য না, আমাদের অফিসে আসার মতো যোগ্যতাও নেই। অথচ তাকে আপলাইন থেকে ডাউনলাইন পর্যন্ত সবাই বুঝাইছে। এই কাজগুলো করবেন না। আপনি তার সাথে কমিটমেন্ট করবেন যার জীবনের দায়িত্ব নিয়ে আগানো সম্ভব। কমিটমেন্ট রাখবেন। শুনেন, আপনাদেরকে এই ব্যাপারে একটা গল্প বলবো, আপনারা কি শুনতে চান?
একবার এক বিলিয়নিয়ার বাড়ি থেকে বের হয়েছে, আর বের হওয়ার পরেই দেখে একজন বৃদ্ধ লোক শীতে ঠির করে কাঁপছে, স্নোফল হচ্ছে, কাঁপছে। তো বিলিয়নিয়ার বলছে, বাবা আপনার কি শীত করছে? তো গরিব লোকটা বলতেছে যে না, শীত করছে বটে, কিন্তু অসুবিধা নেই, আমি এটা সহ্য করতে পারবো, আমি এটার সাথে ইউজ টু, আমার এটা প্র্যাকটিস হয়ে গেছে। তো তখন বিলিয়নিয়ার লোকটা বলতেছে, কষ্ট করার দরকার কি, আপনাকে আমি একটা কোট গিফট করি। তো বলেছে, হ্যাঁ বাবা, তাহলে তো খুবই ভালো হয়। লোকটা চলে গেল বাড়ির মধ্যে। যাওয়ার পরে লোকটার বাড়িতে ছিল মেহমান, মেহমানদারি করতে করতে লোকটা ভুলেই গেছে। সকালবেলায় মনে পড়ছে ঘটনা, রাত্রে মনে পড়েছে সকালবেলায়। সকালবেলায় যখন বিলিয়নিয়ার বাড়ির বাইরে বেরিয়ে এসছে, তখন দেখলো ওই জায়গাটাতে বুড়ো লোকটা এখনো অপেক্ষা করছে, কিন্তু সেই বুড়ো লোকটা আর বেঁচে নেই, আছে তার লাশ। পাশে একটা চিরকুট, সেই চিরকুটে লেখা যে আমি শীতের মধ্যে শত শত রাত পার করেছি, কিন্তু আমার সহ্য করার ক্ষমতা ছিল, কারণ আমি মেন্টালি স্ট্রং ছিলাম। যখন আপনি আমাকে বলেছেন আপনি আমাকে একটা কোট দিবেন, আমি তখন থেকে মেন্টালি সিক হয়ে পড়েছি, আমার সেই মেন্টাল পাওয়ার লুজ হয়েছে। অ্যাজ এ রেজাল্ট আমি শীত আর সহ্য করতে পারছি না, জানি না কি হবে। বিলিয়নিয়ার এসে অঝোরধারায় কাঁদলো, কিন্তু কোনো লাভ হলো না। দেখেন, মানুষের মেন্টাল, মানুষের মাইন্ড এরকম যে যা সেট আপ নেয় ওইভাবে কিন্তু গড়ে ওঠে। এখন আপনি কমিটমেন্ট করলেন একটা লোককে, তোমার জীবনের দায়িত্ব আমার। দূর দূরান্ত থেকে একটা ছেলে আসছে, ব্যবসাটা করবে, আপনি বললেন জীবনের দায়িত্ব আমার। সে মেসে থাকে, কি খায় কি খায় না, বাসা ভাড়া কেমনে দেয়, আপনি খোঁজ নিলেন না। তার বিজনেসের কোনো প্ল্যান দিলেন না, তাকে সে কখন ঘুমাচ্ছে, কখন সকালবেলায় উঠছে, সঠিক কাজটি করছে কিনা, ট্রেনিং করছে কিনা, ভিডিও দেখছে কিনা, বই পড়ছে কিনা, আপনি কিচ্ছু দেখলেন না। অথচ আপনি তার প্রতি কমিটমেন্ট করেছিলেন জয়নিং এর সময় যে আমি তোমার দায়িত্ব নিচ্ছি, জীবনের দায়িত্ব। এগুলো হচ্ছে নিরেট একটা ভণ্ডামি। ব্যবসাটা করবেন পিওর ভাবে, যার সাথে যে কমিটমেন্ট করবেন সেই কমিটমেন্ট রাখবেন। আমি চেষ্টা করি আমার জায়গা থেকে, যার দায়িত্ব নিই জীবনের, তাকে যে কোনো মূল্যে তার জীবন যাতে সামনে আগায়, আমি সেটার জন্য তাকে ট্রেনিং, মিটিং, কাউন্সেলিং, বুঝানো, শাসন করা, সব কিছু করে আমি তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি জানি যে আমি যদি আমার জায়গায় আমার কাছে সৎ থাকি, তাহলে ইউনিভার্স আমাকে হেল্প করবে। এবং বাস্তবতা তাই। গত 7 ইয়ার্স ধরে যতবারই দুমড়ে মুচড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাকে, সিস্টেম, প্রকৃতি, মানুষের দ্বারা, আমি ততবার উঠে দাঁড়িয়েছি দ্বিগুণ উদ্যমে, এবং ততবারই আমি দ্বিগুণ উদ্যমে সামনের দিকে অগ্রসর হয়েছি। আলহামদুলিল্লাহ, ইউনিভার্স, আল্লাহ তাআলা আমার সাথে ছিলেন। তো আমি আপনাদেরকে বলবো, কমিটমেন্ট খুব গুরুত্বপূর্ণ জিনিস। যার তার সাথে করবেন না, যার সাথে করবেন সেটা রাখবেন। লাস্ট সি, চ্যালেঞ্জ। আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জ কি জিনিস? যদি আমি আপনাদের কাছ থেকে চ্যালেঞ্জের সংজ্ঞা শুনি, তাহলে চ্যালেঞ্জ বলতে কি বুঝাবেন? ক্যান ইউ সে এনিওয়ান হোয়াট ইজ কল্ড চ্যালেঞ্জ? হ্যাঁ, যেটা স্বাভাবিকভাবে হবে না, যেটা স্বাভাবিকভাবে হবে না, সহজ কাজকর্ম দিয়ে হবে না, ওইটাকে সম্ভব বানানো, ওইটাকে ডান করার নাম হচ্ছে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ এমন জিনিস যেটা 8-10 জন মানুষ ভাববে যে কেমনে পারলো, অথচ আপনি করে ফেলবেন, এর নাম হচ্ছে চ্যালেঞ্জ। যা স্বাভাবিকভাবে হয়ে যায় এটা চ্যালেঞ্জ না। আপনি এখানে এসছেন, এটা কিন্তু চ্যালেঞ্জ না। যে এই সময়টাতে হেঁটে হেঁটে আসছে, সে চ্যালেঞ্জ নিয়েছে। আপনি যদি এখন বৃষ্টি নামতো মুষলধারে, তার মধ্যে মিটিংয়ে আসতেন, সেটা ছিল চ্যালেঞ্জ। আপনি পাশে বাসা হেঁটে চলে আসছেন, দিস ইজ নট চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মিনস যেটা সহজে হবে না, সেটা করতে পারার নাম হচ্ছে চ্যালেঞ্জ। আপনারা কি জানেন, বাস্কেটবলের ভগবান বলা হয়, গড বলা হয় মাইকেল জর্ডানকে। মাইকেল জর্ডান, গড অফ বাস্কেটবল। মাইকেল জর্ডানের ছোটবেলায় অনেক কষ্টে কেটেছে, দারিদ্র পীড়িত ছিল তাদের পরিবার। মাইকেল জর্ডানের বাবা $1 একটা টি শার্ট এনে মাইকেল জর্ডানকে বলেছে, মাইকেল, দিস ইজ $1 টি শার্ট, ক্যান ইউ সেল ইট বাই $2? তো মাইকেল বলল, ইয়েস পাপ্পা। একবারও ভাবলো না কেমনে করব, বলল ইয়েস পাপ্পা। টি শার্টটাকে ওয়াশ করলো, আয়রন করলো, নিয়ে গেল একটা স্কুলের সামনে। নেওয়ার পরেই বিক্রি হয়ে গেল। বাবার কাছে সেই $2 দিয়ে বলছে, পাপা, দিস ইজ $2। বাবা বেশ খুশি হয়ে পিঠ চাপড়ে বলল, বাবা, ওয়েল ডান। কিছুদিন পর আর একটা টি শার্ট কিনে এনে, ওই $1 দিয়ে কিনে এনে মাইকেলকে বলতেছে, মাইকেল, দিস ইজ $1 টি শার্ট, বাট ইউ হ্যাভ টু সেল ইট বাই $20।
এটা $1 টি শার্ট, কিন্তু এটা তোমাকে $20 বিক্রি করতে হবে। ক্যান ইউ? মাইকেল উত্তর দিচ্ছে, ইয়েস পাপা, আই ক্যান। একবারও ভাবে নেই কেমনে করব, $1 মাল $20 কেমনে বেচবো, একবারও ভাবে নেই। সে বলছে ইয়েস পাপ্পা। এবার সে রাস্তা খুঁজতে শুরু করেছে। 1 সপ্তাহ ধরে থিঙ্কিং করেছে, ভেবেছে, ভাবতে 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 হঠাৎ করে মাইকেল জর্ডানের মাথায় আইডিয়া এসছে। সেই সময় মিকি মাউস, অনেক জনপ্রিয় ওয়াল্ট ডিজনির এই কার্টুনটা মুক্তি পায় প্রথম। তো মিকি মাউসের একটা স্টিকার এই টি শার্টের ফ্রন্ট সাইডে সেটে চলে গেল একটা অভিজাত স্কুলের সামনে, হ্যাঙ্গিং করে রাখা, ওখানে লেখা দিস ইজ ফর সেল, $20, প্রাইস $20। এক পিচ্চি বাচ্চা সাথে সাথে বায়না ধরলো, পাপা আই নিড দ্যাট, পাপা আই নিড দ্যাট। এসে মাইকেলকে জিজ্ঞেস করতেছে হাউ মাচ, বললো $20। সাথে সাথে $20 দিয়ে বাবা কিনে বাচ্চাটাকে দিয়ে দিল। মাইকেল জর্ডান দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসলো। আসার পরে বাবাকে এসে বলছে, পাপা দিস ইজ $20। বাবার চোখ কপালে, আবার বাবা দিয়ে পিঠ চাপড়ে বলছে, মাইকেল তুমি জীবন অনেক বড় হবে। কিছুদিন এভাবে কেটে গেল। মাইকেল জর্ডানের বাবা আর একটা টি শার্ট নিয়ে এসছে, এসেই বলতেছে, মাইকেল দিস ইজ $1 টি শার্ট, বাট ইউ হ্যাভ টু সেল ইট বাই $200। $1 মাল এবার $200, $1 মাল $200 বিক্রি করতে হবে। মাইকেল জর্ডানকে যখনই বলছে, মাইকেল জর্ডান বলে, ওকে পাপা। একবারও বলে নাই কেমনে সম্ভব, কিভাবে পারবো, হবে না, এই সম্ভব নাকি, তোমারে পাগল কুত্তায় কামড়াইছে নাকি, তুমি ডেট ওভার গাঁজা খাইছো নাকি, কিচ্ছু বলে নাই। বলছে ওকে পাপা। এইবার আইডিয়া খুঁজতেছে, হাউ 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 হাউ, এভাবে প্রায় 1 মাস কেটে গেছে। আর পাশের শহরেই তখন হলিউডের বিখ্যাত অভিনেত্রী, নাম তার ফারাহ ফাওসিট। ফারাহ ফাওসিট তখন আসছে পাশের শহরেই ভিজিট করতে, আই মিন লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। ট্রেনে চেপে মাইকেল জর্ডান, পিচ্চি মাইকেল টি শার্ট পকেটে নিয়েই চলে গেল সেই মানুষের ভিড়ের মধ্যে। যে দেখে সিকিউরিটি গার্ড, পুলিশ, মানুষের ভিড়, ও মানুষের পায়ের নিচে দিয়ে চলে গেল। ঠিক ফারাহ ফাওসিট যখন রওনা করছে, তার সামনেই লাল গালিচার উপরে গিয়েই টি শার্ট পকেট থেকে বের করেই বলতেছে, আই নিড অ্যান অটোগ্রাফ প্লিজ, আই নিড অ্যান অটোগ্রাফ প্লিজ। সিকিউরিটিরা তাকে সরিয়ে দিচ্ছিল, তখন ফারাহ নিষেধ করলো, নো নো নো, হি ইজ মাই ফ্যান। ফারাহ ফাওসিট খুব আদর করে যত্ন করে একটা বড় করে অটোগ্রাফ দিয়ে দিল। অটোগ্রাফ নিয়ে ওখান থেকে দৌড় দিয়ে ট্রেন চাপলো। ট্রেনে করে এসে একটা অভিজাত শপিং মলের সামনে ওটা হ্যাঙ্গিং করে ওখানে লিখে দিয়েছে, দিস ইজ অরিজিনালি সিগনেড বাই ফারাহ ফাওসিট, দিস ইজ ফর সেল। লোকের ভিড় জমে গেল। কেউ এসে বলে $200, প্রথম চান্সেই $200। $200, ও ভাবছে আমার তো টার্গেট ফুলফিল। কিছুক্ষণের মধ্যে আরেকজন বলতে শুরু করছে $500, $500। ওই ভিড়ের মধ্যে থেকে আরেকজন এবার বলে উঠছে $700, আরেকজন এটা শুনে বলে উঠছে $1000। কিছুক্ষণ পর আরেকজন বলে উঠছে $1200। এভাবে বেড়েই চলেছে। এরপরে একজন বলে উঠছে $1500। তারপরে একজন লাস্ট বলে উঠছে $2000। $2000। তখন মাইকেল জর্ডান তাকে টি শার্টটা দিয়ে $2000 নিয়ে চলে আসলো বাবার কাছে। এসেই বাবাকে বলছে, পাপা দিস ইজ $2000, তুমি $200 বেচতে বলেছিলে, এটা $2000 বিক্রি হয়েছে। মাইকেল জর্ডান একবারের জন্য ভাবে নাই কেমনে সম্ভব, এটা আদৌ কি সম্ভব, এটা ভাবে নাই। সে ভেবেছে কেমনে সম্ভব বানানো যায়। আমরা কোনো চ্যালেঞ্জ নিতে চাই না, অথচ আমরা সাফল্য চাই। মনে রাখবেন, সাফল্য যদি চান, এই ফোর্সই আপনার সাথে রাখবেন, আপনি সফল হবেনই হবেন। প্রতি মোমেন্টে যদি চ্যালেঞ্জই না নেন, আপনার জীবনটি যদি একটু চ্যালেঞ্জিং না হয়, তাহলে সেই জীবনের মানে কি? যে জীবনে কোনো অ্যাডভেঞ্চার নেই, জীবনে সবকিছু সহজভাবে হয়ে যায়, এর মধ্যে তো কোনো মজা নেই। কোনো কিছু অ্যাডভেঞ্চারাস ভাবে যদি অর্জন করা যায়, কষ্ট করে অর্জন করা যায়, সেই জিনিসের প্রতি মানুষের মায়া থাকে, দরদ থাকে, ভালোবাসা থাকে, কারণ আপনি ত্যাগ দিয়ে সেটা অর্জন করেছেন। ত্যাগ ছাড়া কিছু পাওয়ার চেষ্টা করবেন না, কারণ ত্যাগ ছাড়া মানুষ যা পায় তা মানুষ ধরে রাখতে পারে না। দেখবেন অনেক বাবা অনেক কষ্ট করে সাম্রাজ্য গড়ে, সম্পদের পাহাড় গড়ে, আর তার সন্তান সেই সম্পদ নষ্ট করে ফেলায়, কারণ সে সেটা কষ্ট করে পায়নি। কষ্ট করে পেতে হবে,
পৃথিবীতে এ পর্যন্ত সেই সব ধনীরা তাদের সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে পেরেছেন, তাদের পরবর্তী জেনারেশনকে রেডি করতে পেরেছেন, যারা সন্তানকে সহসাই সব কিছু দেয় নাই। এই যে মুকেশ আম্বানি, বিশ্বের টপ 10 জন ধনীর একজন, তার ছেলেকে সে সহজেই কিন্তু কোম্পানির সিইও বা ম্যানেজিং ডিরেক্টর বানাই দিতে পারতো, বাট দেয়নি। ওই ছোট থেকে একটা পদে চাকরি করতে বলছে যে এই পদে তুমি আগে নিজের যোগ্যতার প্রমাণ দাও। তারপরে আর একটু প্রমোশন দিয়েছে, তারপরে আর একটু প্রমোশন দিয়েছে। তার ছেলে মুকেশ আম্বানি বুঝতে পারেন কে হু ইজ দ্যাট গায়। মুকেশ আম্বানি বিশ্বের টপ 10 জন ধনীর একজন, অথচ তার ছেলেকেও সে পরীক্ষায় ফেলে দিয়েছে। আর সেই পরীক্ষায় পাশ করে আজকে কিন্তু সেই মুকেশ আম্বানির ছেলে, সে কিন্তু এমন একটা জায়গায় এসছে যে বাপেরই সাম্রাজ্য সামলানোর মতো ক্যাপাসিটি অর্জন করছে। তো এটা সম্ভব হয়েছে ওই যে পুড়ে পুড়ে উপরে ওঠা। এই জন্য সহজে কোনো কিছু পাওয়ার চেষ্টা করবেন না। আপনি যেটার জন্য কাজ করবেন, কষ্ট করবেন, সেটাই আপনি পাওয়ার চেষ্টা করবেন। আপনাকে অর্জন করতে হবে কষ্ট করে। আপনার 500টি টাকা 600টি টাকা যদি ম্যাচিং আনতে হয়, আপনি আগে এমনি চলে আসলে খুশি হয়ে যাবেন না, বরঞ্চ আরো রাগ হবেন। কারণ ওইটার জন্য আপনি কি করছেন? আপনার আপলাইন প্ল্যান দেখাইছে, আপলাইন প্ল্যান দেখিয়েছে, আপনার আইডিতে কমিশন গেছে। আপনি এটার জন্য মোটেও খুশি হয়েন না, কারণ এটা আপনার পরিশ্রমের দ্বারা অর্জিত না। এটা আপনি নেন, চলেন, কিন্তু আপনি ভিতরে একটা স্পৃহা তৈরি করেন যে এই প্ল্যান শোটা আমি করে আমার ম্যাচিংটা ডান করব, আমি নিজে সেল করব। যখন আপনি এই স্ট্যামিনা ভিতরে রাখবেন, আপনাকে পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে হারাবে। আপনি জিতবেনই জিতবেন। পৃথিবীর এমন কোনো দেয়াল, এমন কোনো বাধার পাহাড় আসেনি যে আপনাকে গুড়িয়ে দেবে। আপনি জিতবেন। যেই জীবনের গল্প লিখলেও একটা এত মোটা বই হয়ে যাবে। আগামী দিনে আপনার জীবন নিয়ে ডকুমেন্টারি পাবলিশ হবে, আপনার জীবন নিয়ে গল্প রচিত হবে। আপনার জীবনের এই কাহিনী হাজারো মানুষকে পথ দেখাবে। আপনার সংগ্রামের কাহিনী, আপনার জীবনের স্ট্রাগলের কাহিনী, আপনার যে ত্যাগ, এই ত্যাগ দিয়ে যে আপনি অর্জন করেছেন কিছু একটা, এই অর্জনের কাহিনী। আপনারা কে কে সেই জীবনটি চান? ভিতরে নিয়ে নেন, ভিতরে সেট করে ফেলেন। শুধু হাত তোলার মাঝেই জীবনটি আসবে না। ভিতরে সেট করে ফেলেন যে আমাকে পারতে হবে, আমি পারবই, আমি পেরে দেখাবো। যত কঠিন হবে আমার রাস্তা, ততই আমি আরো কঠিন হব। কারণ কঠিনের কাছে আমি সহজ হব না, নরম হব না। আমার চলার রাস্তা আমি সহজ মনে করছি, কিন্তু যদি দেখি এটা কঠিন, তাহলে আমি আরো কঠিন ভাবে হুঙ্কার ছাড়বো। যদি আমার সামনে একটা বাধার দেয়াল রাখে, আমি দ্বিগুণ উদ্যমে সেই বাধার দেয়ালটাকে ভাঙবো এবং সামনের দিকে অগ্রসর হব। আমি যদি পড়ে যাই, আমি উঠে দাঁড়াবো, আবার উঠে দাঁড়াবো, আবার পড়ে যাব, উঠে দাঁড়াবো। কিন্তু আমি গন্তব্য, আমার যে মঞ্জিল, আমার সেই ফাইনাল ডেস্টিনেশন, আমি সেই ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাবো। এমন একটা কনফিডেন্ট রাখেন, ইনশাআল্লাহ সাফল্যকে আপনার জীবনে আসবে। গল্প করতে সমস্যা আছে কারো? কি দারুণ ব্যবসা এনে দিলাম আপনাদের, যে আপনার আগে কথা কইতেন, আপনার কথার কোনো মূল্য ছিল না, 5 আনা মূল্য ছিল না। এখানে ওখানে বিভিন্ন জায়গায় কথা বলে বেড়াইতেন। এমন ব্যবসা এনে দিছি যে এখানে কথা বললেই পয়সা পান আপনি। কত দামি লোক আপনি, হ্যাঁ, যে একটা লোকের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলছেন, 1000 ইনকাম। অথচ বহুত বুদ্ধিজীবী চায়ের দোকানে কথার পর কথা বলে যাচ্ছে, সারাদিন বক বক করতেছে, কোনো ইনকাম নাই। এখন তো কথা বেচা, এমন একটা প্ল্যাটফর্মে আসছেন, কথা বেচা। আমি মাঝে মাঝে বলি না আমি কথা বেচি, আপনিও তো কথা বেচেন, কারণ আপনার কথা দিয়ে আপনি রোজগার করেন। তাহলে কথা দামি নাকি দামি না? ধরেন আপনি 1 ঘন্টায় 100টা কথা বলছেন, এর জন্য 1000 টাকা পাইছেন, তাহলে প্রত্যেকটা কথার জন্য আপনি কত টাকা পেলেন? হিসাব করে ফেলেন। কথা বললেই পয়সা। ফিলিং তো থাকা লাগবে নাকি? ফাইলাম, ফিলিং নাই। একজন ডাইকে নিয়ে বিরিয়ানি খাইলো, ভাই খান বিরিয়ানি খাই, ফিলিং তো থাকা লাগবে। ভাই থ্যাংক ইউ সো মাচ, পিকনিকে নিয়ে আসলাম, বাজি ফুটাইতেছি, এরকম করে দেখে বাজি ধরেন, কোনো ফিলিং নাই। আর আমরা আগের দিন বাজি ফুটাইছিলাম, দেখেন নাই, সবাই চিৎকার চেঁচামেচি করছে, মনের অজান্তেই কিন্তু চিৎকার করছে। ওরা কিন্তু ইচ্ছা করে চিৎকার করে না, মনের অজান্তেই বেরিয়ে গেছে। কারণ এই যে একটা শট যখন চা করে গিয়ে ট্রাম করে ফুটে উঠছে উপরে, সেই একটা ফিলিং দিছে, রাইট? আমাদের 5200 টাকা লাগছিল এক বাজি কিনতে। তা আমি বাজি ফুটানো শেষ করে বলতেছি পয়সা উসুল হয়ে গেল আর কি। তো দেখেন, ফিলিং থাকা লাগবে তো না? ফিলিং নেই, ধরেন বাজি ফুটে আর উপরের দিক থেকে ভাই ফিল নেন, দুনিয়া সবকিছু ফিল নেওয়ার ব্যাপার।
এখন আপনি কথা বলে পয়সা পান, আগে কোনোদিন পান নাই, আপনার কথার কোনো দামই ছিল না আগে, আপনি বগর বগর করছেন বন্ধুদের সাথে এখানে ওখানে ফোনে, কোনো দাম নাই, আর এখন কথা কইলেই পয়সা আসে। তা আপনার তো একটা ফিলিং থাকতে হবে, একটা জোশ থাকতে হবে, একটা ভাব থাকতে হবে, ওয়াও আমি কথা কইলেই পয়সা পাই, কত দারুণ। তা আপনি এখন কথা বললেই পয়সা পান, আজকে থেকে সেই ফিলিংয়ে কথা বলবেন বেশি। পারা যাবে? কথার মধ্যে তথ্য থাকবে, কাজ করতে হবে, কাজ ছাড়া কিছু হবে না। কাজ শুনেন, ওই যে আপনারা শুধু সারমর্মেই পড়েছেন, কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। আমরা শুধু এটাই পড়ছি যে আমাদের ফুল তুলতে গেলে কাটার আঘাত সহ্য করতে হবে, অথচ বাস্তব জীবনে তার প্রয়োগ কোথায়? আমি কক্সবাজার যাব, সুন্দর কিছু পেতে গেলে আপনাকে তো কাটার আঘাত সহ্য করতে হবে রে ব্রাদার। কাটার আঘাত সহ্য করার জন্য কয়জন প্রস্তুত? আপনি তো একটু হার্ড টাইম আসলেই না, কেন? এ বুঝেন না আমার কথা? চ্যালেঞ্জ নিতে হবে, কাজ করতে হবে। যারা জীবনে ধনী হতে চান, রাস্তায় এখন একটা টিম গড়েন, ভালো ভালো 10-20টা ছেলেকে জয়েন করান, ভালো ভালো দেখে 10টা-20টা ছেলেকে জয়েন করান, হ্যান্ডসাম, ইয়াং, স্মার্ট, যাদের গড়ে তোলা যায়, যাদের জীবনকে ওই শেপে নিয়ে যাওয়া যায়। জাস্ট 10টা-20টা ছেলেকে জয়েন করান। এই 10টা-20টা ছেলেকে খুঁজে পাওয়ার জন্য যদি 100 জনকে নক করতে হয় করবেন, কিন্তু আপনার ওই কাঙ্ক্ষিত 10-20টা ছেলে দরকার। ওই আমার মতো খালিদ হয়ে যাবে ওরা এক একদিন, আপনি করবেন।